হিল মেরেছে গণহারে আগের রাত থেকে, কিন্তু রেজাল্ট শিটে সিগনেচার দিয়ে নাও পোলিং এজেন্টদের, এটা তো ভাই ফুটেজে ধরা পড়েছে, কোনো লাল গল্প নয়, তাই না? সংস্কার বিচার বিভাগ সংস্কার কমিশনের একজন সদস্য আর একজন ঐতিহাসিক ব্যক্তি, যে ইতিহাসে যার নাম জড়িয়ে আছে, বিচারক মাজদার হোসেন সাহেব, কিন্তু ওপেন বললেন যে এই 18 মাসে কিছুই করা হয়নি, ইচ্ছা করলে সরকার অনেক কিছু করতে পারত। জুলাই সনদ বিষয়টা পাশ করবার জন্য হোক, জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোটের একটা আয়োজন হয়েছে এবং গণভোটে হাঁ জয়যুক্ত হয়েছে এবং দেখা গেছে সেখানে 60.something মানুষ ভোট দিয়েছে গণভোটে, সেখানে হাঁ জয়যুক্ত হয়েছে। এখন আগামীকাল যদিও বলি শপথ গ্রহণ অনুষ্ঠান, সেক্ষেত্রে নিম্নকক্ষ গঠিতই হয়ে যাচ্ছে। উচ্চকক্ষে কি হতে পারে বলে, উচ্চকক্ষ কিভাবে গঠিত হবে বলে মনে করেন? কি জুলাই সনদের বাস্তবায়ন অনুসারে হবে নাকি আসলে বিএনপির দেয়া ইশতেহারে এই পদ্ধতিতে হবে বলে আপনি কি মনে করছেন? আর যদি হয় কি ধরনের জটিলতা তৈরি হতে পারে? জেনারেল ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় রাজ্জাকি ভাই দিয়ে শুরু করলে ভালো হতো, যোগ্য মানুষ, লয়ার মানুষ। যাই হোক, প্রশ্ন এখন করেছেন, দেখুন গণভোটটাই আমার কাছে বিতর্কিত, এটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে এবং এই গণভোট অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে যে গণভোটে মানুষ ভোট দিল বেশি আর সংসদ নির্বাচনে মানুষের ভোট প্রদানের হার কম, অর্থাৎ গণভোটে ভোট পড়েছে 60.26% আর সংসদ নির্বাচনে ভোট পড়েছে 59.44%, যেটা আপনি নিজেই উল্লেখ করেছেন। গণভোটের প্রতি মানুষ এত আকৃষ্ট হয়ে গেল, যেখানে গণভোটে হ্যাঁ দিবে নাকি না দিবে, যেখানে 84 প্রস্তাবের বিপরীতে 48টি প্রশ্ন ছিল, 48টি প্রশ্নের কে কনসাইজ করে 4টিতে নিয়ে আসা হয়েছে এবং একবারে আপনাকে হ্যাঁ না বলতে হবে। এই যে তুমুল বিতর্ক, এই বিতর্কের মধ্য দিয়ে আবার সেখানে ভোট প্রদানের হার বেশি, মানুষ যেখানে কনফিউজিং যথেষ্ট পরিমাণ করে। আপনি বুকে হাত দিয়ে বলুন তো, আপনি ভালো করে বুঝেন কিনা যে কটা প্রস্তাব দেওয়া হয়েছে, যে প্রশ্ন আপনি বুকে, আমি বুঝি না ভাই, আমি নিজে সহজ সরল ভাষায় কথা বলছি, আমি বুঝি না। অক্ষর জ্ঞান তো কিছু আছে, শিক্ষিত না হই, অক্ষর জ্ঞান তো আছে, তাই না? আমি তো বুঝি না, অনেস্টলি স্পিকিং। সেখানে গণভোটের সব হ্যাঁ না কেউ কেউ দিয়ে দিল, আর যেখানে বিএনপি গণভোটের তো সাইলেন্ট ছিল, হ্যাঁ না এর ক্ষেত্রে সাইলেন্ট ছিল, শুধু সমালোচনা এড়ানোর জায়গা থেকে তারেক রহমান একবার বলেছেন, আমার যদি ভুল না হয়ে থাকে নির্বাচনের প্রচারণায়, একদিন বলেছেন হায়ের পক্ষে ভোট দিন। আর টোটাল বিএনপি কি আসলে কেমন ছিল, হ্যাঁ নাকি না? না, তারা তো এই গণভোটের এই যে জুলাই সনদ প্রস্তাব, আইনি ভিত্তি ইত্যাদি ইত্যাদি, এগুলো নিয়ে তো ফ্রম দ্য বিগিনিং তাদের আপত্তি। তারপর দেখা যাচ্ছে যে জনগণকে হয়তো কেউ কেউ কোনো কোনো বিশেষ শক্তি ভুলভাল বোঝাতে পারে, ও তোমরা সংস্কারের পক্ষে না। আচ্ছা, সংস্কারের পক্ষে না, সংস্কারের পক্ষে তো আমরা সবাই। সংস্কার তো একটি চলমান প্রক্রিয়া। আজকে আমার পার্সোনাল একটি পডকাস্ট আছে, আপনি জানেন, সেখানে বিচারক মাজদার হোসেন সাহেবকে আমি ইনভাইট করেছিলাম। উনি তো সংস্কার কমিশনের সদস্য ছিলেন, উনি তো ফুললি ডিসঅ্যাপয়েন্টেড। সংস্কার বিচার বিভাগ সংস্কার কমিশনের একজন সদস্য আর একজন ঐতিহাসিক ব্যক্তি, যে ইতিহাসে যার নাম জড়িয়ে আছে, বিচারক মাজদার হোসেন সাহেব, কিন্তু ওপেন বললেন যে এই 18 মাসে কিছুই করা হয়নি, ইচ্ছা করলে সরকার অনেক কিছু করতে পারত, আমাদের আশা ছিল ইন্টারিম গভর্নমেন্ট অনেক কিছু করবে, কিচ্ছু না। যে সেখানে আইন উপদেষ্টা বিচারকদের উপরে চোখ রাঙান, আইন উপদেষ্টা ইনডিরেক্টলি নির্দেশ দেন, এটাই কি সংস্কার? অতএব এই যে সংস্কারের প্রস্তাব, এই যে জুলাই সনদ আর সরকারের ইচ্ছা বা সরকারের যে ভরকেন্দ্রগুলো বা সরকারের বিহাইন্ড দ্য স্ক্রিন যারা সরকার চালিয়েছে, তাদের মধ্যে সংস্কার নিয়ে নানান ধরনের জটিলতা আছে। আচ্ছা, আমি মূল প্রশ্ন আছে উত্তরে, সেটি হচ্ছে আমাকে একটু বোঝান, এই যে উচ্চকক্ষ নিম্নকক্ষ খুব ভালো প্রস্তাব, প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছর বেশি থাকবে না একজনের ক্ষেত্রে, খুব ভালো প্রস্তাব, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ভারসাম্যের মানে ক্ষমতার ভারসাম্য আনবে, খুবই ভালো প্রস্তাব। কিন্তু এই যে গণভোটটার কি প্রয়োজন ছিল? আমি প্রথমে বলেছি এটি সংবিধান সম্মত নয়। দ্বিতীয় কথা হচ্ছে 2/3 ব্রুট মেজরিটি নিয়ে বিএনপি এখন ক্ষমতায়। এর আগে সংবিধান সংস্কার হয়েছে না? হয়েছে তো। এর আগে তো নানান আইনের সংস্কার হয়েছে, নতুন নতুন আইন প্রণয়ন হয়েছে, তার জন্য গণভোট প্রয়োজন আছে? আচ্ছা, এই 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তো সংস্কার প্রস্তাব বিএনপি যা ইচ্ছা করতেই পারে। এই যে সংবিধান সংস্কার পরিষদ, এটি কেন, কোন উদ্ভট চিন্তা থেকে এটি এলো? এবং একই সঙ্গে প্রশ্ন, এটি দাবি তো মূলত এনসিপি এবং জামায়াতে ইসলামী ছিল, তাই না? সেই এনসিপি কেন এত কিছুর পরে, এত দিন পরে, নির্বাচন হয়ে যাওয়ার পরে, আজ কিবার রোববার আজকে তারা গেছেন বঙ্গভবনে স্বাক্ষর করতে? আপনি বুঝতে পারছেন না খেলাগুলো কোথায়? যারা প্রস্তাবক, যারা নিজেদেরকে বিপ্লবী বলছে, যারা এটা করতে যান প্রাণ দিতে মরিয়া হয়ে আছে,
তারা কেন এতদিন পরে একেবারে নির্বাচন পরে গিয়ে স্বাক্ষর করতে গেল, তার আগে কেন স্বাক্ষর করলো না? এই প্রশ্নগুলো পাল্টা আপনাদের কাছে। তাহলে এটি দিয়ে কি হচ্ছে? তারপরে উচ্চকক্ষ গঠন হচ্ছে কি হচ্ছে না আমি একটু জানতে চাই। যদি গঠন হয় তাহলে কিভাবে গঠিত হওয়া উচিত? বিএনপি বলে আসছে যে আসনের ভিত্তিতে, আসনের ভিত্তিতে তারা উচ্চকক্ষ গঠন করতে চায়, আর জামায়াতে ইসলামী চায় পিয়ার পদ্ধতি। হ্যাঁ, সো এটা তো এখনো নিষ্পত্তিহীন অবস্থা আছে, নিষ্পত্তি হয়নি। নিষ্পত্তি না হলে কোনো জটিলতা তৈরি হবে, জটিলতা তো সৃষ্টি হতেই পারে। জামায়াতে ইসলামী 68 আসন নিয়ে আছে, আরো 6টা তাদের সহযোগীদের। সো এতগুলো আসন নিয়ে তারা তো শক্তিশালী বিরোধী দল হিসেবে উপস্থিত হয়েছে। যেহেতু নিম্নকক্ষে বিএনপি 2/3 ভোট পেয়েছে, সেখানে তাদের আইন পাশ করতেও তো তার কোনো জটিলতা নাই। দুইটা প্রশ্ন উত্তর যদি আপনার শেষের প্রশ্ন উত্তর দিয়ে শুরু করি। সেটা হচ্ছে অবশ্যই তাদের কোনো সমস্যা না, তারা ব্রুট মেজরিটি পেয়েছে। যদিও ব্রুট মেজরিটি ইতিহাস বলে যে সংশ্লিষ্ট দলের জন্য ক্ষতির কারণ হয়, তারা এক না হয়ে ওঠার সুযোগ পায়। যাই হোক, এগুলো ভবিষ্যতেই বলবে যে বিএনপির ক্ষেত্রে আসলে কি হবে। এবং আইন প্রণয়নের ক্ষেত্রে কিছু করার নেই। হয়তো জামাত ইসলামী, এনসিপি যে 2-1 জন সদস্য বা স্বতন্ত্র বা অন্যান্য দলের যারা আছে তারা একটু হইচই করতে পারবে, কিন্তু বিএনপি যা ইচ্ছা তাই করতে পারবে। আর উচ্চকক্ষের ক্ষেত্রে আপনি বললেন যে জটিলতা, সেই তো পুরনো প্রশ্নটা বোধহয় ঘুরে ফিরে এলো যে জটিলতা একটা সৃষ্টি হবে। আমি জটিলতা এই জন্য বলছি, আচ্ছা জটিলতা হওয়ার তো দরকার, ওখানে তো তারা বেশিরভাগ আসন পাবে উচ্চকক্ষে। হ্যাঁ, বিএনপি ওখানে তো উচ্চকক্ষ, যদি একেবারে পিয়ার পদ্ধতিতেও হয়, তো সেই ক্ষেত্রে আইন পাশ করার ক্ষেত্রে তো তেমন কোনো জটিলতা তৈরি হবে বলে মনে হয় না আমার মতে। তো সেই ক্ষেত্রেও বা বিএনপি কেন রাজি হবে না? বলে রাজি হবে না এই কারণে তাদের রিপ্রেজেন্টেটিভ কম যাচ্ছে, যদি ভোটের হিসেবে হয়। ভোটের হিসেবে পিয়ার পদ্ধতি হলেও তো ওনাদের আসন বেশি থাকছে তো না, যদি বেশি থাকছে আর পিয়ার আর জনগণের ভোটের রেশিওতে যদি হয় তাহলে তাদের প্রতিনিধিত্ব কম যাবে উচ্চকক্ষে। এটাই, সো এই কারণে তারা ওইটা চাচ্ছে। এই কারণে আচ্ছা, তারা যখন এই দাবিটি তোলে খুব ভালোভাবেই তারা নিশ্চয়ই হিসেব নিকেশ করেই কথা বলেছিল যে আওয়ামী লীগ যে নির্বাচনে আসতে পারবে না বা একেবারে বাদ হয়ে যাবে, তারা কিন্তু এই হিসাবটা মাথায় নিয়ে বলেনি। তারা আওয়ামী লীগ আসতে পারে, আওয়ামী লীগ আসলে একটা কন্টেস্ট হবে, হ্যাঁ, সেক্ষেত্রে আওয়ামী লীগের ভোট কম নয়। এবং একটু দেখা গেছে 2008 পর্যন্ত মানে পার্সেন্টেজে আওয়ামী লীগ সবসময় এগিয়ে ছিল, 35-40% মধ্যে দুই দলেরই, বাট বিএনপির চেয়ে আওয়ামী লীগ অনেক বেশি আসন পেয়েছে। যাই হোক, এই জন্য সংসদে মানে সংসদের নিম্নকক্ষে যদি হয়ে থাকে তার ভিত্তিতে বা আসনের ভিত্তিতে তারা এটা চাইছিল। দেখুন, আমার মনে হয় এই পর্যন্ত যাবে না, তার আগে অনেক ধরনের জটিলতা হবে। জটিলতা এখনই দেখা দিয়েছে, আমি জানি না যে কি হবে, কি হতে যাচ্ছে সকালে। আমরা তো সবসময় সংশয় প্রকাশ করি, সংশয় প্রকাশ করাটাই আমাদের কাজ, প্রশ্ন তৈরি করাটাই সাংবাদিকদের কাজ। আশাবাদী নয় কেন আপনারা, সংশয়বাদী কেন? না, এখন তো শোনা যাচ্ছে যে বিএনপি তো বলছে যে এটা তো সংবিধানে নেই, সাংবিধানিক সংস্থা পরিষদ বলে আবার কি আছে, সালাউদ্দিন আহমেদ বলেছেন। বিএনপির একাধিক সূত্র বলছে যে তারা একই সাথে সংসদ সদস্য হিসেবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে ওত নিতে চায় না, তারা আগে এমপি হিসেবে শপথ নিতে চায়, পরেরটা পরে। এদিকে নিশ্চয়ই সরকারের পক্ষ থেকে আপত্তি আছে, যেহেতু তাদের মধ্যে সরকারই আয়োজন করছে শপথের। কিন্তু বেশি হয়তো জামাত আছে, এনসিপি আছে, তারা আপত্তি জানাচ্ছে। এরই মধ্যে আমরা তো এ ধরনের খবর পাচ্ছি, আমি জানি না কতটুকু সত্য না মিথ্যা, তবে একেবারে তো উড়িয়ে দেওয়া যায় না। এটা তো সত্য কথা যে বিএনপি যেটা বলছে যে সংবিধান সংস্কার পরিষদ বলে কিছু নাই, অতএব ঝামেলা হচ্ছে। কি খবরটা পাচ্ছেন সেটা খবর পাচ্ছেন ঝামেলা কিছু একটা হচ্ছে, সেই ঝামেলাটা কোথায় গিয়ে দাঁড়াবে এটা বুঝতে পারছি। আমরা তো বলেছিলাম, আপনারা এখানেও বলেছি যে আমি মনে করি না ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে কোনো নিরপেক্ষ নির্বাচন হতে পারে। আমি মনে করি না যে, এখনো বলছি, মানে এই কয়েকদিন আগে এসে বলেছিলাম যে নির্বাচন হবে কিনা, যথেষ্ট কনফিউজ, যথেষ্ট নির্বাচন হয়েছে। আবার এই কথাই বলেছিলাম যে আমাদের ধারণা যেন, আমাদের সংশয় যেন মিথ্যা প্রমাণিত হয়, এই কথাও বলেছিলাম। তার কারণ এই গভর্নমেন্টের কোনো কাজের প্রতি আমার কোনো আস্থা যায় না। ঐতিহাসিক নির্বাচন তো হয়েছে, এটা তো অস্বীকার করতে পারেন। ইতিহাস বলতে পারেন, সন্ধ্যার ভোট, মানে আমি না এগুলার বিতর্ক সৃষ্টি করতে চাচ্ছি না। যেহেতু আপনি বলেছেন ঐতিহাসিক হয়েছে, আওয়ামী লীগের সময় দিনের ভোট রাত 10টা থেকে শুরু হয়েছিল, আগের রাত 10টা থেকে, আর এই ভোট এই 2026 12 ফেব্রুয়ারি ভোট আগের দিন সন্ধ্যা থেকে শুরু হয়েছে, সেদিক থেকে ঐতিহাসিক। আওয়ামী লীগের মতো একটি দল নেই, সেদিক থেকে ঐতিহাসিক। এই ভোটটা আরো এগিয়ে আগের দিন রাতে কিন্তু সন্ধ্যা থেকে আওয়ামী লীগের জন্য লাভ হয়েছে। আওয়ামী লীগকে আমরা যে কারণে অপবাদ দিয়ে আসছি, কেন শুরু হয়েছে বলে আপনি জানেন না? আপনি ফুটেজ দেখেননি? ব্যালট পেপার খোলা, ওই গণভোটের ব্যালট পেপার সামনে দেখা যাচ্ছে সন্ধ্যা থেকে, ওপেন ব্যালট বাক্সের উপরে, তারপরে আপনার রেজাল্ট শিটে সিগনেচার নিয়ে। আওয়ামী লীগের সময় এটি ঘটেনি, সিল মেরেছে গণহারে আগের রাত থেকে, কিন্তু রেজাল্ট শিটে সিগনেচার দিয়ে নাও পোলিং এজেন্টদের, এটা তো ভাই
ফুটেজে ধরা পড়েছে, জি, কোনো ধন্যবাদ। লাল গল্প নয়, তাই না? জি, জি। তো আপনি সেদিক থেকে ঐতিহাসিক, হ্যাঁ, নানান কারণ ঐতিহাসিক, এবং ঐতিহাসিক আরো একদিক থেকে পৃথিবীর ইতিহাসে কোনো নির্বাচন পাবেন না, নট অনলি বাংলাদেশ, পৃথিবীর ইতিহাসে কোথাও নয় যে একটা নির্বাচনের আগের রাত পর্যন্ত মানুষ কনফিউজিং অবস্থা থাকে এই নির্বাচন হবে কিনা। হবে কিনা। আচ্ছা, আমরা তা দেখলামও বিএনপি ক্ষমতায় এসে আওয়ামী লীগের রাজনীতি করার পথ সহজ হয়ে গেল কেমনটা মনে হচ্ছে। এই জন্য বলছি যে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের কার্যালয়গুলো খোলা হচ্ছে, খুলে দিচ্ছে, জয় বাংলা স্লোগান দিচ্ছে, এবং বিএনপির নেতারা গিয়ে গিয়ে খুলেও দিচ্ছে এরকম। তাহলে কি বিএনপি ক্ষমতায় আসার কারণে আওয়ামী লীগের রাজনীতি করার পথটা সহজ হয়ে গেল কিনা? খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক, যেটি রাজাকে ভাই বলেছেন, সেই কারণে আওয়ামী লীগ খুশি। অন্তত রাজাকে ভাইয়ের এই পর্বের এই বক্তব্যে আমি সম্পূর্ণ একমত। সবাই খুশি, আমরা সবাই রাজা। এখন বিষয় হচ্ছে যে শুধু আওয়ামী লীগ, বিএনপি বা যার যার জায়গা থেকে খুশি তা না। দেখুন, এটি বাস্তবতা। বাংলাদেশের মানুষ যে দলই করুক না কেন, আমি সবসময় একটি কথা বলি, 80 থেকে 90% মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। সেই মানুষগুলোও খুশি। মানুষের মধ্যে তো একটা আতঙ্ক ছিল, একটা আশঙ্কা ছিল, অথবা আর একটা অংশের মধ্যে আশাবাদ ছিল জামাত ক্ষমতায় চলে আসছে। ম্যাটিকুলাস ডিজাইন দিয়ে হোক, সেটা ইঞ্জিনিয়ারিং করে হোক বা মেকানিজম করে হোক, জামাত ক্ষমতায় চলে, অথবা ভোটের মাধ্যমে, মনে করেন যে কোনো কোনো একটা অংশ তারা বলছে ভোটের মাধ্যমে জামাত চলে আসবে, তারা ঠিকই বলছিল, আবার আতঙ্কও ছিল। আপনি নিশ্চয়ই, আমি আর কাউকে না দিয়ে উদাহরণ না দিই, আমি তো একজন সিটিজেন হিসেবে, একজন সাধারণ মানুষ হিসেবে আমি তো চাই স্বাধীনতার বিরোধী কোনো শক্তি ক্ষমতায় না আসুক। হ্যাঁ, সেদিক থেকে আমিও খুশি, অন্তত এই জায়গা থেকে। গুড, আমি- সেটাই তো বলছি, জি ভাই, সবাই খুশি। এটা তো বলতে হবে। তার কারণ এই যে স্বাধীনতার 54 বছর পর এসে এখনো এই যে এনসিপি, আমি সব নেতাদের কথা বলছি না, এনসিপির বিশাল একটা বিশেষ একটা অংশ অথবা জামাতের একটা অংশ, তারা মুক্তিযুদ্ধকে যেভাবে খাটো করেছে, এটা তো মেনে নেওয়া যায় না। এবং 18 মাস, জয়নুল আপনি বলুন, নিজেকে আদালতের কাঠগড়ায় দাঁড় করেন, মনে করেন যে সাক্ষ্য দেন, আপনি কি নিশ্চিন্তে থাকতে পেরেছেন? মানুষের জীবনের নাভিশ্বাস উঠেছে নিরাপত্তার দিক থেকে। নতুন যে মবতন্ত্র কায়েম হয়েছিল, যে মানে কখন কে মবের শিকার হবে কেউ বলতে পারছিল না, এবং এইগুলো কে ঘটিয়েছে? সবাই মিলেমিশে ঘটিয়েছে, জামাত ঘটিয়েছে, বিএনপি লোকেরা ঘটিয়েছে, এনসিপি এখন ঘটিয়েছে। কি আশা করেন সামনে মতন্ত্র হবে কি হবে না? কি আশা? কমবে তো বটেই, তো কমবে বটেই, মানে একেবারে যে বন্ধ হয়ে যাবে রাতে তা না, তবে অবশ্যই কমবে এবং একটা সময় বন্ধও হবে, এটুকু আশা করি। এবং তারেক রহমান যে আশাবাদ মানুষের মনে জাগাচ্ছে, মানে আমি তো প্রথমে বলেছি, ব্রুট মেজরিটি অবশ্যই খারাপ দৃষ্টান্ত হয়ে আছে যুগে যুগে। এবারও যে খারাপ হবে না তা বলা যায় না, তবে আমরা আশা করতে পারি। তিনি তারেক রহমান সব বিরোধী দলের নেতাদের বাসায় গিয়ে গিয়ে দেখা করছেন, এটা নতুন সংস্কৃতি, অবশ্যই এটা ভালো উদ্যোগ। এবং আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় আপনি খোলার কথা বলেছেন, এটা তো আসার কথা। দেখুন, এটা তো বাস্তবতা। আওয়ামী লীগের নেতা কর্মীরা যারা অন্যায় করেছে, অপরাধ করেছে, চুরি করেছে, বাটপারি করেছে, গুম করেছে, খুন করেছে, তাদের সবার বিচার আমরা চাই।